গল্পকথন মে কল্লোল চ্যাপ্টার 2। আমি আজকে আপনাদেরকে এমন একটি গল্প পড়ে শোনাবো যে গল্পটির সাথে আমার ছেলেবেলার অনেক মধুর স্মৃতি জড়িত আছে। আমি প্রথম আমার জীবনে যে গল্পের বইটি উপহার পেয়েছিলাম সেই বইতে এই গল্পটি ছিল। তখন আমি এতটাই ছোট, সম্ভবত আমার বয়স মেবি 5-6 বছর, আমি এখন ঠিক মনেও করতে পারছি না। যাই হোক, অনেকদিন পর আমার আবার মনে পড়লো বটুক দাদার গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। চেষ্টা করছি আপনাদের জন্য পাঠ করতে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। একেবারেই শিশুতোষ গল্প, আশা করছি ভালো লাগবে। শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প বটুক দাদার গল্প। বটুক দাদা সম্পর্কে আমাদের ঠাকুরদা হতেন। তিনি ছিলেন আমার নিজের ঠাকুরদার আপন পিস্তুত ভাই। তবু কেন জানি না আমরা বাড়ি শুদ্ধ ছোটরা সবাই তাকে বটুক দাদা বলি ডাকতাম। তার সঙ্গে আমাদের খুব ভাব ছিল। বটুক দাদার নিজের বাড়ি কোথায় ছিল তা আমরা জানি না, তবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তিনি আমাদের বাড়ি আসতেন, থেকে যেতেন কয়েকদিন। বেশ মজার মানুষ ছিলেন তিনি। বাড়িতে ঢুকতেন গান গাইতে গাইতে। একটা গান আমার এখনো মনে আছে, রয়েছে দুয়ার খোলা, এসেছে পাগলা ভোলা, আজ কোনো কাজ হবে না, হবে শুধু নাচনা গানা। সেই গান গাইতে গাইতে তিনি উঠোনে এসে দাঁড়িয়ে ভিখিরির মতন হাত জোড় করে বলতেন, ওগো দাদা দিদি মাসি পিসিরা, পাগলা ভোলা এসেছে, হাড়িতে চাল বেশি নিও, আমি কিন্তু পেট ভরে খাবো, অনেকদিন কিছু খাইনি গো। প্রত্যেকবার এই কথা শুনে আমার ঠাকুরদা রাগ করতেন। তিনি বলতেন, ছি বটুক, কি পাগলামি করিস, ছোট ছেলেমেয়েরা কি ভাববে, তুই কি ভিখিরি নাকি? এ বাড়িতে এসে তুই থাকবি খাবি, সেটা আবার এমন কি কথা? ঠাকুমা ও কাকিমা জেঠিমারা খুব হাসতেন বটুক দাদাকে দেখে। আমরাও বটুক দাদাকে দেখে খুব মজা পেতাম। বটুক দাদা এলেই পড়াশোনা ফেলে ছুটে যেতাম, তাকে ঘিরে গোল হয়ে বসতাম। প্রত্যেকবার এসেই তিনি বলতেন, রাস্তায় কি বিপদ, খুব জোর প্রাণে বেঁচে এসেছি, এবার কি হয়েছে জানিস? বটুক দাদা বাইরে ধুতি পাঞ্জাবি পরলেও বাড়িতে এসে সেসব ছেড়ে একখানা পাজামার উপর রঙিন আলখাল্লা চাপাতেন। সেটাতে লাল নীল হলুদ অনেক রকম রং, তাকে দেখাতো বহুরূপীর মতন। একবার সেই আলখাল্লাটা পরলে তিনি আর কিছুতেই খুলতেন না। এমনকি খুব গরমের সময় ছেলেরা সবাই খালি গায়ে থাকে, সেই সময়েও বটুক দাদা গায়ে আলখাল্লা, সেটা ঘামে ভিজে জবজবে হয়ে গেলেও খোলার নাম নেই। বটুক দাদাকে খালি গায়ে কেউ কখনো দেখেনি। বটুক দাদার কাঁধে থাকতো একটা ঝোলা, সেই ঝোলায় ভর্তি অনেক খুচরো পয়সা, বেশিরভাগই সিকি আর আধুলি। তার হাঁটার সময় ঝনঝন শব্দ হতো। বটুক দাদা দুষ্টুমি করে বলতেন, ওইসব খুচরো পয়সা তিনি ভিক্ষে করে পেয়েছেন। পরে জেনেছি আসলে মোটেই তা নয়। বটুক দাদাদের খেয়া নৌকোর ব্যবসা ছিল। অনেক জায়গায় নদীর ঘাটে তাদের খেয়া নৌকো চলত। বটুক দাদা ঘুরে ঘুরে সেসব খেয়া ঘাট থেকে টাকা পয়সা আদায় করে আনতেন। কোথাও খেয়ার মাঝির অসুখ টসুখ হলে তিনি নিজেই নৌকো চালাতেন। খেয়া পার হবার সময় লোকে তো খুচরো পয়সাই দেয়, তাই তার ঝুলিতে অত খুচরো। তিনি আমাদের নানা রকম ধাঁধা জিজ্ঞেস করতেন, উত্তর দিতে পারলেই তিনি দিতেন একটা সিকি। বাবা মায়েরা ছোট ছেলে মেয়েদের হাতে পয়সা দেওয়ার ব্যাপারে আপত্তি জানাতেন খুব, কিন্তু বটুক দাদা শুনতেন না। আমরা অবশ্য সেই পয়সা পেয়ে দারুণ খুশি হতাম। আমার শেষদা ধাঁধার বই নামে হাট থেকে একখানা বই কিনে এনে লুকিয়ে একা একা সব ধাঁধার উত্তর মুখস্থ করত, বেশি পয়সা পাওয়ার জন্য। কিন্তু বটুক দাদার ধাঁধা কোনো বইতে পাওয়া যাবে না। তার ধাঁধাগুলো আসলে খুব সহজ, কিন্তু চট করে উত্তরটা মনে আসে না। যেমন একটা ধাঁধা ছিল এইরকম, গরুতে ঘাস খায় আর গরুর গলার দড়িটা কি খায়? আমাদের মধ্যে ছর্দির বুদ্ধি ছিল সবচেয়ে বেশি, আমরা কেউ উত্তর দিতে পারিনি। ছর্দি টপ করে বলে দিয়েছিল, দড়ি পাক খায়। বটুক দাদার আরেকটা খেলা ছিল, বাংলা বাংলা খেলা। সারাদিন যদি কেউ বটুক দাদার সামনে একটাও ইংরেজি কথা না বলে থাকতে পারে, তাহলে সে 4খানা সিকি পাবে। এই খেলাটা ছিল খুবই শক্ত। টেবিল চেয়ার শার্ট প্যান্ট এসবও বলা চলবে না। অনেক কথার তো আমরা বাংলা জানিই না। বটুক দাদা অনেক কথার বাংলা জানতেন। যেমন বুকশেলফের বাংলা বইদানি, যাতে ফুল রাখে সেটা যদি ফুলদানি হয়, তবে বই রাখার জায়গায় বইদানি হবে না কেন? আর প্যান্টের বাংলা দুচোঙা, চেয়ারের বাংলা কেদারা, আর টেবিলের বাংলা মেজ। আমার ছোটদি মুন্নি ছাড়া অবশ্য আর কেউ বাংলা বাংলা খেলায় জিততে পারত না।
ছর্দির কথাবার্তাগুলো ছিল চটাং চটাং ধরনের। ছর্দি আবার খেতে খুব ভালোবাসত। পাকা তেঁতুলে নুন মাখিয়ে ছর্দি নিজেই আচার বানিয়ে কোথায় লুকিয়ে রাখত। সে আচার সে অন্য কাউকে দিতে চাইত না, এমনকি বটুক দাদাকেও না। বটুক দাদা চাইলে বলতো, ছি, বুড়ো মানুষদের আচার খেতে নেই, দাঁত টকে যায়। বটুক দাদা দুঃখ পেয়ে বলেছিলেন, মুন্নি, তুই আমাকে বুড়ো বললি? আর কেউ তো বলে না, এখন আমার মাথায় টাক পড়েনি। ছর্দি বলেছিল, ওমা, বুড়ো মানুষকে বুড়ো বলেছি, তাতে দোষের কি হয়েছে? টাক না পড়ুক, দাড়ি তো পেকেছে। বটুক দাদার ঝোলার মধ্যে বাঁশিও থাকতো একটা। সন্ধ্যাবেলা তিনি বাঁশি বাজিয়ে শোনাতেন, কিন্তু ছর্দি এসে সামনে বসলেই বটুক দাদার বাঁশি বাজানো থেমে যেত। ছর্দির হাতে তেঁতুলের আচার, জিভ দিয়ে চাটে একটু একটু করে, তাই দেখলেই বটুক দাদার জিভে জল এসে যায়। আর জিভে জল এসে গেলে কি বাঁশি বাজানো যায়? বটুক দাদা বললেন, ওরে মুন্নি, তুই একটু পেছনে গিয়ে বস না। ছর্দি খিলখিল করে হেসে উঠে। বটুক দাদা আমাদের গুরুজন হলেও তার সঙ্গে আমরা সবাই সমানে হাসি ঠাট্টা করতে পারতাম। বটুক দাদা এলে আমরা কয়েকটা দিন পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে হৈ হৈ করে কাটাতাম। একদিন ছোট কাকা বলল, তোরা কেউ বটুক দাদাকে কোনদিন খালি গায়ে দেখেছিস? আমরা সবাই মাথা নাড়লুম। সত্যি তো, বটুক দাদাকে তো কেউ কখনো খালি গায়ে দেখেনি। ছোট কাকা বলল, যা, তাহলে তোরা কেউ বটুক দাদার আসল গল্পই শুনিসনি। সে যা গল্প, শুনলে গায়ে কাটা দেয়। আমরা বটুক দাদার কাছ থেকে অনেক গল্পই শুনেছি। এর মধ্যে কোনটা যে আসল গল্প আর কোনটা যে নকল গল্প তা আমরা বুঝিনি। সবই ভালো লেগেছে। তবু আমরা ছুটে গিয়ে বটুক দাদাকে ঘিরে ধরলুম। বটুক দাদা তখন পেয়ারা গাছের ডাল কেটে আমার ছোট ভাইয়ের জন্য গুলতি বানিয়ে দিচ্ছিলেন। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে, তোরা তো চেঁচামেচি করছিস কেন? আমরা বললুম, বটুক দাদা, তুমি এতদিন আমাদের আসল গল্পটি বলনি কেন? তোমার খালি গায়ের গল্প। বটুক দাদা একটুক্ষণ চুপ করে থেকে বললেন, সে গল্প তোদের এখন শোনার দরকার নেই, বড় হলে শুনবি। কিন্তু আমাদের ধারণা আমরা তখনই বড় হয়ে গেছি, আমরা ওই কথা মানব কেন? ছর্দি বলল, দাঁড়া না, আমি ব্যবস্থা করছি। বটুক দাদা দিনে বেলা চান করতেন না। তাকে যে ঘরটায় থাকতে দেয়া হতো সেটা পুকুরের ধারে। রাত্রির বেলা ৮টা-৯টার সময় উনি আলখাল্লাটা খুলে রেখে অন্ধকারের মধ্যে পুকুরে কয়েকটা ডুব দিয়ে আসতেন। সেই রাত্রিরে ছর্দি বটুক দাদার ঘর থেকে তার জামা কাপড়ের পুটলি সরিয়ে ফেলল। বটুক দাদা পুকুরে নামবার পর লুকিয়ে ফেলল আলখাল্লাটাও। জল থেকে উঠে এসে বটুক দাদা বললেন, আরে, আমার জামাটা কোথায় গেল? কে নিল রে? হ্যাঁ? একটু দূর থেকে হেসে উঠল ছর্দি। বটুক দাদা কোমরে গামছা জড়িয়ে ছুটে গেলেন নিজের ঘরে। সেখানেও জামা কাপড় না পেয়ে অসহায়ভাবে বললেন, আরে, সবই নিয়ে নিয়েছে, বিচ্ছু ছেলে মেয়েদের কাণ্ড। ওরে অমনি, শিগগির দে, আমার শীত করছে। তখন আমরা হুড়মুড় করে ঢুকে পড়লুম ঘরের মধ্যে। তারপরে চমকে গেলুম। ইলেকট্রিকের আলো তো ছিল না, একটা লণ্ঠন জ্বলছিল সেই ঘরে। তাতে দেখা গেল বটুক দাদার বুকে পিঠে অসংখ্য খোবলানো খোবলানো দাগ। মশলা বাটা শিল কিংবা খেজুর গাছ যেমন অক্ষত হয় না, বটুক দাদার গায়েও সেরকম অনেক পুরনো ক্ষত। বটুক দাদা সবসময় গায়ে জামা দিয়ে এই ক্ষতগুলো লুকিয়ে রাখে। আমাদের অবাক দৃষ্টি দেখে বটুক দাদা বললেন, আগে মাথা মুছে জামা কাপড় পরে নি, তোর ঠান্ডা হয়ে বস, তারপর গল্প বলছি। মুন্নি, আমার জন্য একটু চা করে নিয়ে আসতে পারবি? খানিক বাদে চায়ের কাপে চুমুক দিতে দিতে বটুক দাদা বললেন, আমি যখন ছোট ছিলাম তখন ভালো ফুটবল খেলতে পারতাম, বুঝলি। পড়াশোনার চেয়ে খেলাধুলোর দিকেই মন বেশি ছিল। আমি যে বছর ফার্স্ট ক্লাসে পড়ি, ফার্স্ট ক্লাস কাকে বলে জানিস তো? আমাদের আমলে ক্লাস 10 কে বলা হতো ফার্স্ট ক্লাস। সেই সময় আমার এত নাম হয়েছিল যে বিভিন্ন গ্রামের ফুটবল টিম আমাকে ভাড়া করে নিয়ে যেত। আমি খেলতাম সেন্টার ফরওয়ার্ডে। এক একখানা গোল দিতে পারলে 2 টাকা করে পেতাম। কোনো কোনো খেলায় 10 খানা পর্যন্ত গোল দিয়েছি, বুঝলি। ছর্দি বলল, নিশ্চয়ই পচা পচা টিমের সঙ্গে খেলতে। বটুক দাদা বললেন, গ্রামের টিম আর কত ভালো হবে, খেলোয়াড়টাও সেই রকম, কিন্তু আমার মতন এত বেশি গোল দিতে আর কেউ পারত না। একবার 1 ডজন গোল দিয়ে রেকর্ড করার ইচ্ছে ছিল, তার হলো না অবশ্য। আমি ভাবলুম, ফুটবল খেলতে গেলে মাথা ফাটতে পারে কিংবা পা ভাঙতে পারে, কিন্তু তার সঙ্গে বটুক দাদার গায়ের ওই সরস খোবলানোর কি সম্পর্ক?
বটুক দাদা বললেন, তখন তো আমাদের নিজেদের গ্রামে স্কুল ছিল না, তাই অন্য একটা গ্রামের স্কুলে পড়তাম, থাকতাম সেখানকারই বোর্ডিং এ। এখন যাকে হোস্টেল বলে তখন তাকেই বোর্ডিং বলতো। এই বোর্ডিং এ আরেকটা ছেলে থাকতো, নাম প্রাণ গোপাল, ডাক নাম ভূত। সেই ভূত ভালো ফুটবল খেলতো, সে ছিল গোলকিপার। ভূত আমার চেয়ে বয়সে কয়েক বছরের বড় ছিল, গায়ের রং টকটকে ফর্সা, সুন্দর চেহারা। অনেক সময় আমরা একই টিমে ভাড়া খাটতে যেতাম, আমি সেন্টার ফরওয়ার্ড, ভূত গোলকিপার। আমাদের টিমই বেশিরভাগ খেলায় জিতে যেত। একবার গোবিন্দপুরে একটা খেলায় জিতে আমি আর ভূত এক হাড়ি রসগোল্লা খেয়েছিলাম। চর্দি বলল, আমরা খেলার গল্প শুনতে চাই না। চায়ের কাপটা নামিয়ে রেখে বটুক দাদা বললেন, এটা খেলারই গল্প রে, অন্য গল্প নয়। একবার কি হলো জানিস, আমি আর ভূত দুটো আলাদা টিমে খেলতে গেলুম। ওই গোবিন্দপুরেই খেলা হবে, কিন্তু ভূত খেলবে ঘোড়ারাঙ্গার টিমে। ওই টিমের ক্যাপ্টেন ওর মামাতো ভাই, ওকে ওখানে খেলতেই হবে। এদিকে আমি গোবিন্দপুরের টিমকে কথা দিয়ে ফেলেছি, উপায় নেই। দুজনে দু টিমের হয়ে খেলতে গেলুম। মাঠে নেমে ভূত আমার কানে কানে বলল, বটু, তুই বেশি গোল দিস না, খেলাটা ড্র করার চেষ্টা করিস। শুনে রাগে আমার গা জ্বলে গেল। ওইসব গটাপ খেলায় আমি বিশ্বাস করি না। যার যতটা সাধ্য খেলবে, তারপর হার জিত তো আছেই। হাফ টাইমের মধ্যে আমরা অনেকটা এগিয়ে গেলাম। ঘোড়ারাঙ্গা গোল দিয়েছে মোটে 5টা, আর আমাদের টিমের পক্ষ থেকে আমি একাই 8খানা গোল দিয়ে দিয়েছি। ইচ্ছে আছে আর অন্তত 4খানা দেবার। ভূত আবার আমাকে একপাশে টেনে নিয়ে বলল, পটু, তুই এবার চেপে খেল, খেলাটা ড্র করাতেই হবে। তুই আর এক গোল দিলে আমার মামাতো ভাই বলেছে তোর ঠ্যাং ভেঙে দেবে। আবার খেলা শুরু হওয়ার একটু পরেই আমি একটা বল পেয়ে ছুটে গেলাম অন্য সাইডের গোলের দিকে। আমার বাঁ পা থেকে বল ছাড়াবার সাধ্য কারো ছিল না। গোল পোস্টের একেবারে কাছে পৌঁছে গেছি, এমন সময় কারা যেন চেঁচিয়ে উঠল, অফসাইড অফসাইড করে। কিন্তু সে চিৎকার আমি কান দিলাম না। রেফারির বাঁশি আমার কানে আসেনি। আমি মারলুম প্রাণপণে শট। ভূত ঝাঁপিয়ে পড়ে সেটা ধরতে গেল, কিন্তু পারল না। বলটা ঢুকে গেল গোলের মধ্যে। ভূত কিন্তু মাটিতেই পড়ে রইল, আর উঠল না। আমি বললাম, মরে গেল? সঙ্গে সঙ্গে 2-3 জন আমার মাথায় চাটি মেরে বলল, হ্যাঁ বোকা, ফুটবল খেলে কেউ মরে নাকি, নিশ্চয় অজ্ঞান হয়ে গিয়েছিল। বটুক দাদা বললেন, অজ্ঞান হয়নি, ভূতর পেটে খুব লেগেছিল। সে আর খেলতে পারল না, তাকে নিয়ে যাওয়া হলো মাঠের বাইরে। সেই খেলার শেষই হলো না। দর্শকরা হৈ হৈ করে নেমে পড়ল মাঠের মধ্যে, আমরা সব দৌড়ে পালালো। খেলা ভণ্ডুল। বোর্ডিং এ কোন ক্রমে ফিরে আমি ভূতর খবর নিতে গেলুম, কিন্তু ভূত আমার সঙ্গে কথা বলল না। তার অভিমান হয়েছে, সে ভেবেছে আমি ইচ্ছে করে তার পেটে বল মেরেছি। আমি কতভাবে তাকে বোঝাবার চেষ্টা করলুম, সে কিছুতেই বুঝবে না। কদিন ভূত জ্বরে ভুগল, তারপর একটু সুস্থ হতে না হতেই তার গায়ে স্মল পক্স বেরোল। স্মল পক্স, তখনকার দিনে স্মল পক্সের নামে মানুষ ভয়ে কাঁপত। বোর্ডিং এ বা হোস্টেলে একজন ছাত্রের স্মল পক্স হলেই অন্য ছাত্ররা পালাতো বাড়িতে। এবারও তাই হলো, অন্য ছাত্ররা পালিয়ে গেল, আমরা 2-3 জন রয়ে গেলুম ভূতর সেবা করার জন্য। 5 দিন বাদে ভূত মারা গেল। গ্রামে তো ডাক্তার ছিল না, ছিল এক কবিরাজ। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু বাঁচানো গেল না কিছুতেই। শহর থেকে বড় কবিরাজ বা অন্য ডাক্তার ডাকার উপায় ছিল না। কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে পথঘাট সব ডুবে গিয়েছিল। ভূতর বাবা মা থাকতেন বিহারে, তাই খবর দেয়া হলো ঘোড়াডাঙ্গায় তার মামার বাড়িতে। ভূতর মামা খুব বুড়ো, তিনি আসতে পারলেন না। এলো তার মামাতো 2 ভাই, তাদের মধ্যে একজনের আবার জ্বর। সে স্মল পক্সের মরা ছুতে চায় না। বোর্ডিং এ তখন আমরা মাত্র 3টি ছাত্র, তাদের মধ্যে একজনের গায়ে 2-4টে স্মল পক্সের গুটি বেরিয়েছে, সেও যেতে পারবে না। ওরকম ঝড় বৃষ্টির মধ্যে আর কোনো লোক জোগাড় করা যাবে না। আমরা 3 জন মিলেই ভূতকে নিয়ে চললুম শ্মশানের দিকে। হঠাৎ থেমে গিয়ে বটুক দাদা জিজ্ঞেস করলেন, আর শুনবি? আমরা সবাই বললাম, হ্যাঁ শুনবো শুনবো। আমার জ্যাঠতুতো দাদা নিমাই বসেছিল দরজার ধারে। সে সরে এসে বসলো ভেতরে। ছর্দির আচার খাওয়া থেমে গেছে। বটুক দাদা বললেন, স্মল পক্সের মরা 24 ঘন্টার বেশি ফেলে রাখতে নেই। আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টি পড়ছে অবিরাম। সেই দুর্যোগের মধ্যে কুকুর বিড়ালও বেরোয় না। আমাদের তো যেতেই হবে। আমাদের বোর্ডিং থেকে শ্মশান প্রায় 3 মাইল দূরে, নদীর ধারে। জল কাদার মধ্যে আমরা হাঁটছি খুব আস্তে আস্তে।
বিদ্যুৎ চমকে আর বাজের গর্জনে চমকে চমকে উঠছি। যাই হোক, অতি কষ্টে তো শ্মশানে পৌঁছলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি খাঁ, জনমনুষ্য নেই। মরার খাট নামিয়ে আমরা হাঁকাহাঁকি করতে লাগলুম, তবু ডোমের কোনো পাত্তা পাওয়া গেল না। তখন কি উপায়? বটুক দাদা তাকালেন আমাদের দিকে, ভুরু নাচিয়ে আবার বললেন, কি উপায়? কিন্তু আমরা তো কেউ মরা পোড়াবার বিষয়ে কিছু জানি না যে উত্তর দেব। ছর্দি বলল, কেউ একজন ডোমকে খুঁজে আনলেই পারতে। বটুক দাদা বললেন, সেটাই তো হচ্ছে কথা, কে যাবে? নিয়ম হচ্ছে এই যে মরা কখনো একলা ফেলে যেতে নেই, একজনকে ছুঁয়ে থাকতে হয়। আমাদের সঙ্গে আরেকজন যে গিয়েছিল তার নাম বিষ্টু, আর ভূতর মামাতো ভাইয়ের নামটা ভুলে গেছি। সে জায়গাটা বিষ্টুর চেনা। আমি বিষ্টুকে বললাম, তুই যা। বিষ্টু সেই ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে কয়েক পা গিয়ে বলল, এই শ্মশানের মধ্যে আমি একা যেতে পারবো না, আমার ভয় করছে। আমি তখন ভূতর মামাতো ভাইকে বললাম, তাহলে তুমি এখানে থাকো, আমি বিষ্টুর সঙ্গে যাই। সে বলল, ওরে বাবা, আমি একা মরার পাশে বসে থাকবো, সে পারবো না। ভেবে দেখ তোরা, ওর নিজের পিস্তুত ভাই, তাকে সে ভয় পাচ্ছে। শেষ পর্যন্ত বিষ্টু আর সে গেল ডোমকে ডাকতে, আমি একা বসে রইলুম ভূতকে ছুঁয়ে। ওদের পায়ের আওয়াজ মিলিয়ে যেতে না যেতেই ভূত উঠে বসল। ছর্দি সঙ্গে সঙ্গে বলল, ভূত মরেনি, ভূত মরেনি, আমি আগেই বুঝেছিলাম, ও মটকা মেরে পড়েছিল। বটুক দাদা ছর্দির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, তারপর আস্তে আস্তে বললেন, ভূত উঠে বসল। সে অন্ধকারেও তার চোখ দুটো জলজল করে উঠল। সে অদ্ভুত ভাঙা গলায় বলল, বটু, এইবার তোকে পেয়েছি। তুই আমার পেটে বল মেরেছিস, তুই ইচ্ছে করে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভূত, তোকে মারার কথা আমি একবারও চিন্তা করিনি। খেলতে নামলে আমার গোল দেওয়ার কথা ছাড়া অন্য কিছু মনেই থাকে না। ভূত হাত বাড়িয়ে আমার বুকটা খিমচে ধরে একটা টান মারতেই আমার জামাটা ছিঁড়ে গেল। ভূত মুখটা আরো কাছে এনে আমার বুকটা কামড়ে ধরতে গেল। তখন আমি দুহাতে ভূতর গলা চেপে ধরলুম, কিন্তু ভূতর গায়ে তখন অসুরের মতো জোর। সে তার দুহাতের আঙুলের নখ দিয়ে আমার বুক পিঠ থেকে মাংস খুবলে খুবলে তুলতে লাগলো। নিমাইদা বলল, ভূত ভূত হয়ে গেছে। বটুক দাদা গম্ভীরভাবে বললেন, ভূত নয়, নরদানব। আমি তার গলা টিপে ধরেছি, তবু সে আমার গা থেকে মাংস তুলে তুলে দিতে লাগলো মুখে। গলা টিপে ধরলে কেউ কথা বলতে পারে? কিন্তু ভূত সেই অবস্থাতেও হিহি করে হেসে উঠে বলল, তুই আমার সঙ্গে পারবি না বটুক, আজ আমি তোকে শেষ করে দেব। আমি চলে যাবার তুই মনের আনন্দে ফুটবল খেলে বেড়াবি? আজই তো শেষ দিন। নিমাইদা বলল, দরজা বন্ধ করে দে, দরজাটা বন্ধ করে দে। বটুক দাদা বললেন, সেই অবস্থায় আমি ভূতের সঙ্গে লড়াই করে গেছি। তার গলাটা ছেড়ে দিলে সে আমাকে কামড়েই খেয়ে নিত, আমি কিছুতেই ছাড়িনি। এক এক সময় মনে হচ্ছিল আর পারবো না, আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। যন্ত্রণার চোটে আমি চিৎকার করছিলাম, ওরে বাবারে, মারে, বিষ্টু কোথায় গেলি, কে কোথায় আছো? এক সময় দূর থেকে বিষ্টুর গলা শোনা গেল, বটুক, আমরা এসে গেছি, কি হয়েছে? ওদের গলা শোনা মাত্র ভূত আমাকে ছেড়ে দিয়ে এলিয়ে গেল। আমি তার গলা থেকে হাত ছড়াতেই সে ধপাস করে পড়ে গেল, আবার আগের মতন। বিষ্টুরা এসে পড়ার পর যাতে আমার অবস্থা দেখতে না পায়, তাই ঝাঁপিয়ে পড়লাম নদীতে। একটুক্ষণ চুপ করে থাকার পর বটুক দাদা বললেন, তারপর থেকে আমি ফুটবল খেলা একেবারে ছেড়ে দিয়েছি। সেদিন রাত্রিরে আমাদের কি ভয়! খাওয়ার পর আমরা কেউ বাথরুমে যেতে সাহস পাই না। জানালে একটু বাতাসের শব্দ শুনলেই চমকে উঠি। ছোট কাকা বললেন, তোরা বটুক দাদার ওই গাঁজাখুরি গল্প শুনে ভয় পেয়েছিস বুঝি? ওই গল্প আমাদের কাছে আগে কতবার বলেছে। বটুক দাদার গায়ে ওই যে দাগগুলো, ওগুলো আসলে স্মল পক্সের দাগ। ছোটবেলায় খুব সাংঘাতিক স্মল পক্স হয়েছিল একবার, প্রায় মরতে বসেছিল। সেই দাগ রয়ে গেছে সারা গায়ে। আমরা অবিশ্বাসের সুরে বললাম, তাহলে মুখে দাগ নেই কেন? স্মল পক্স হলে মুখে দাগ থাকবে না? ছোট কাকা বললেন, মুখেও দাগ আছে, সেই দাগ ঢাকার জন্যই তো অত বড় দাড়ি রেখেছে। ছর্দি বলল, ঠিক ঠিক, বটুক দাদার নাকের পাশেও 2-3টা দাগ আছে, এখন মনে পড়ছে। এই কথা বলে ছর্দি বিছানা ছেড়ে উঠে গেল আচার খাবার জন্য। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটদের গল্প বটুক দাদার গল্প। আমার ছোটবেলার স্মৃতি বিজড়িত একটি গল্প। তখন কেবল পড়তে শিখেছি, অনেক নতুন শব্দের অর্থও জানি না।
আলখাল্লা, ডোম, এই ধরনের শব্দগুলো আমি মনে আছে জিজ্ঞেস করে বা ডিকশনারি খুঁজে অর্থ বের করেছিলাম। যাই হোক, আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আমার আরেকটি পছন্দের গল্প, যেটি এই বইতেই সম্ভবত ছিল, ছোটদের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শ্রীনাথ বহুরূপী। এই গল্পটিও একই বইতে ছিল। সেটাও পড়ার চেষ্টা করব আগামী কয়েকদিনের মধ্যে। আপনারা সাথে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা।